দশম শ্রেণীর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্য অংশটির চতুর্থ পর্বে দেখো আজকে তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা এগুলি আগে কপিতে তুলে নাও। দেখো আজকে আমরা টেক্সট পোর্শন এখান থেকে আলোচনা করব। অপূর্ব কহিল থাকে তাই নেব। তাহলে এখানে কি থাকার কথা বলা হয়েছিল না, যদি ওই থানার বড়বাবু নিমাইবাবু যেহেতু তার আত্মীয় স্থানীয়, এবং তার কথা প্রসঙ্গে যখন রামদাস অপূর্বকে জানালেন যে যেহেতু তার আত্মীয় স্থানীয় কিন্তু তিনি ব্রিটিশ পুলিশের বা ব্রিটিশ শাসকের হয়ে কাজ করছেন, তাই এর প্রায়শ্চিত্ত একদিন হয়তো অপূর্বকে করতে হবে। তখন অপূর্ব সকাল থেকে যে একটা অন্যমনস্কতা ভাবের মধ্যে বিরাজ করছিল, যে অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহের চিন্তায় যে ধ্যানস্থ হয়েছিল, সেই অনুভূতিটা এবারে আস্তে আস্তে তার ভাষায় বাহ্যিক রূপ পেতে আরম্ভ করলো। এর আগেও আমরা দেখেছি, যেটা আগের অংশে আমরা এখানে পড়েছিলাম, যে অপূর্ব প্রকাশ করেই ফেলেছে রামদাসের কাছে যে মানে সেই রাজবিদ্রোহীকেই বড় কাছের বলে তিনি মনে করছেন। ওই যতই শুভাকাঙ্ক্ষী, যতই আত্মীয় স্থানীয় হয়ে থাকুক না, যতই কাকা বলে সম্বোধন করে থাকুক না ওই থানার বড়বাবু অর্থাৎ নিমাইবাবুকে, এই সমস্ত যে কথা হচ্ছিল এর পরেই এখানে এই প্রসঙ্গটা শুরু হয়েছে। তা অপূর্ব কহিল থাকে তাই নেব। যদি কোনো দুঃখ থাকে এই সমস্ত কথা স্বীকার করার মধ্য দিয়ে, তাহলে সেটা সে মাথা পেতে নিতে সম্মত আছে। কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। তাহলে এখানে কিন্তু ধীরে ধীরে অপূর্বর কথাগুলোর মধ্য দিয়ে তার যে দেশপ্রেম সেটাই কিন্তু ফুটে উঠছে। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। মানে অপূর্ব নিজেই বুঝতে পারছেন যে কি কথা থেকে কি কথায় বা কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে অপূর্ব চলে যাচ্ছেন, যেন নিজেকে ঠিক সামলে উঠতে পারছেন না। আজকে তোমাদের নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলো আগে নোট ডাউন করে রেখেছো। 24 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে, কিন্তু সামলাইতে পারিল না। কে কোন পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারলেন না। তাহলে অপূর্ব রামদাসের সঙ্গে যখন ওই থানার বড়বাবু নিমাইবাবুর প্রসঙ্গে কথোপকথন চলছিল, এবং নিমাইবাবু যেহেতু থানার একজন বড়বাবু এবং তার চাকরির ব্যবস্থা অপূর্বর বাবা করে দিয়েছিলেন এবং অপূর্বর আত্মীয় স্থানীয় হয়ে থাকেন তিনি, তা এর জন্য প্রায়শ্চিত্ত করতে হতে পারে বা এই সমস্ত কথা প্রসঙ্গে যখন অপূর্ব ধীরে ধীরে তার যে মন্তব্যগুলো উপস্থাপন করতে আরম্ভ করেন, যে এই ধরনের আত্মীয় স্থানীয় কাকা সম্বন্ধীয় বড়বাবুর থেকে রাজবিদ্রোহীকে তিনি বড় আপনার বলে মন্তব্য করছেন, তারপরে আমরা দেখলাম যে অপূর্বর মন্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠছে যে যে কোনো দেশে যে কোনো পৃথিবীতে মানে যে কোনো স্থানেই দেখা গেছে যে কেউ যদি তার জন্মভূমিকে স্বাধীন করার চেষ্টায় মগ্ন থাকে, তাকে আপনার মানে তাকে নিজের বলে ঘোষণা করায় কোনোভাবে বাধা বা কোনো রকমের প্রতিবন্ধকতা আছে বলে অপূর্ব মনে করছে না। এই সমস্ত কথা বলতে বলতে যেন অপূর্বর কণ্ঠস্বর খুব তীক্ষ্ণ হয়ে ওঠে এবং তার চোখের দৃষ্টিও প্রখর হয়ে ওঠে, এবং অপূর্ব নিজেই বুঝতে পারছিলেন যে কোন প্রসঙ্গ থেকে তিনি কোন প্রসঙ্গে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে পড়েই অপূর্ব কোনোভাবেই নিজেকে সামলে উঠতে পারছিলেন না। তাহলে প্রসঙ্গ উল্লেখ করেই কিন্তু এখানে এই উত্তর দিতে হবে। এর পরের অংশটা একটু পড়ি দেখো। এরপরে আমরা কিছুটা জায়গা যেখানে এগিয়েছি, যে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস, এই লাইনটা আমরা পড়ে ফেলেছি। দেখো আজকে তোমাদের 25 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে এই লাইন ধরে, অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। অবিচারে দণ্ডভোগ বলতে এখানে কি বোঝানো হয়েছে, তারপরের অংশটা পড়লেই আমরা উত্তরটা পাবো। দেখো
বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে, দেখো এই ভাষাগুলো কিন্তু তোমাদের মার্ক করে পড়তে হবে, দেশের স্টেশন থেকে, মানে অপূর্ব তার নিজের দেশে থেকেও যে কীভাবে অন্যের দ্বারা হেনস্থা হচ্ছে সেটা কিন্তু তুলে ধরতে চাইছে। দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। এমন তো নিত্যই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। তাহলে দেখো এখানে এই অবিচারে দণ্ডভোগ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা কি বলবো না, এখানে অবিচারে দণ্ডভোগ বলতে মূলত একটা বিগত ঘটে যাওয়া অপূর্বর জীবনের ঘটনা, যেটা অপূর্বকে মনে প্রাণে সবসময় যন্ত্রণা দিয়ে থাকে, তার যন্ত্রণায় সে দগ্ধ হতে থাকে। সেই ঘটনা আজ রামদাসের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে উপস্থাপিত হয়েছে রামদাসের সামনে। যে বিনা কারণে দেখা গেছে কি না, বিনা দোষে এক ফিরিঙ্গি ছোকরা, এইখান থেকে উত্তরটা শুরু, যে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিলেন। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে যখন অপূর্ব স্টেশন মাস্টারের কাছে, সাহেব স্টেশন মাস্টারের কাছে গেলেন, তখন সেখানে শুধুমাত্র অপূর্ব একজন দেশীয় লোক বলে, ভারতবাসী বলে তার দেশের স্টেশন থেকেই তাকে আবার কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিলেন। এই লাঞ্ছনাটা কিন্তু বা এই অপমানটা তার কালো চামড়ার নিচে সদা বা সর্বদা একদম মানে প্রজ্বলিত হয়ে রয়েছে। একদম তার মনের মধ্যে যেন এই দাগটা সবসময় মানে গভীর একটা রেখাপাত করেছে। আর অপূর্ব এই প্রসঙ্গেই মনে করেছেন যে এ ধরনের ঘটনা নিত্যই ঘটে চলেছে তার দেশের মায়ের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে। আর এই ধরনের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে যে সমস্ত মানুষেরা এগিয়ে এসেছেন, তাদেরকে নিজের বলে ঘোষণা করার জন্য যদি কোনো দুঃখ পেতেই হয়, তা অপূর্ব মাথা পেতে নিতে রাজি আছেন। তাহলে এখানে মূলত ওই অবিচারের দণ্ডভোগ বলতে আমরা কোথায় উত্তরটা শেষ করব না, ঠিক একই রকমভাবে দেশের মা ভাই বোনেরা যেভাবে ব্রিটিশ শাসকদের হাতে অত্যাচারিত বা লাঞ্ছিত হচ্ছে, সেই ঘটনা এখানে তুলে ধরেছেন। তাহলে বিনা দোষে ফিরিঙ্গি থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এই প্রশ্নটার উত্তর। আচ্ছা, এটা গেল 25 নম্বর প্রশ্নের উত্তর। এবারে দেখো, আজকে আমি তোমাদের 26 নম্বর প্রশ্ন দিয়েছি এই লাইনটা ধরে। এ তো নিত্যই ঘটছে, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? তাহলে অপূর্বর যে এক ঘটে যাওয়া স্মৃতি, যেটা রামদাসের কাছে তুলে ধরেছেন, এই বিনা দোষে কী ঘটেছিল স্টেশনে, সেইটা তুলে ধরতে হবে। এবারে তার ঠিক একইভাবে অপূর্ব মনে করেছেন যে দেশের মা ভাই বোন সকলের সঙ্গে, সহস্র কোটি মানুষের সঙ্গে এভাবে অত্যাচার লাঞ্ছনা ক্রমাগতই হয়ে চলেছে। এখানে এই ঘটনার কথা বলা হয়েছে। তাহলে উত্তর একই, শুধু প্রসঙ্গটা মানে লাইন ধরে আমাদের উপস্থাপন করতে হবে। এর পরের অংশ দেখো, এখানে কিন্তু আরও অনেক লাইন ধরেই প্রশ্ন হতে পারে। আচ্ছা, তারপর দেখো, রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, বলিল, কই এ ঘটনা তো আমাকে বলেননি। তাহলে আজকে তোমাদের 27 নম্বর প্রশ্ন দিয়েছি এই লাইন ধরে, কই এই ঘটনা তো আমাকে বলেননি। তাহলে দেখো, এই লাইনটা ধরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, কখন, কেন বা কোন ঘটনা শোনার পর যে রামদাসের মুখ গৌরবর্ণ হয়ে উঠেছিল? তাহলে গৌরবর্ণ মুখ আরক্ত হয়ে উঠেছিল, তাহলে এর আগের ঘটনাটাই উত্তর। মানে যেখানে আমরা দেখলাম এতক্ষণ যে অপূর্বর মধ্যে একটা দেশপ্রেম কাজ করছিল, তার জন্য যে সে মন্তব্যগুলো তুলে ধরছিলেন, সেইগুলোর থেকে বড় কথা, যখন এই ঘটনাটি রামদাস জানতে পারলেন যে বিনা দোষে ফিরিঙ্গি এক ছোড়া অপূর্ব সঙ্গে কি দুর্ব্যবহারটাই না করেছিলেন, আর সাহেব স্টেশন মাস্টারই বা কি দুর্ব্যবহার না করেছিলেন, এটা শোনার পরেই কিন্তু মানে এই যে অবিচারের যে দণ্ডভোগ, এই দণ্ডভোগের ঘটনা শোনার পরে, জানার পরে রামদাসের মধ্যে এরকম প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি।
আর কই এই ঘটনা তো আমাকে বলেননি, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে উত্তরে পেয়েই গেছি। এই অংশ ধরেই কিন্তু আমরা এখানে উত্তরটা উপস্থাপন করব, আলোচনা হয়েই গেছে। তাহলে গেল 27 দাগের প্রশ্ন পর্যন্ত উত্তরের আলোচনা। এরপরের টেক্সট অংশটা দেখো। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস? আজকে 28 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে এই লাইন ধরে। বলা কি সহজ রামদাস? কোন কথা বলা সহজ নয় বলে বলেছেন? এবারে দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে, তা সহজ নয় কেন বক্তার কাছে? তাহলে কোন কথা? না, এই যে ফিরিঙ্গি ছোড়ার দ্বারা কিভাবে হেনস্থা হতে হয়েছিল অপূর্বকে এক সময়, সেই ঘটনাটা ব্যক্ত করতে হবে। প্রথম অংশ গেল, এটাই খুব সম্ভবত 5 নম্বর দিয়েছি তোমাদেরকে এই প্রশ্নটাতে। বলা কি সহজ রামদাস, ব্যাস তা সহজ নয় কেন, তার উত্তরটা দেখো এরপরে রয়েছে। সেদিন স্টেশনে যেভাবে অপূর্বকে লাঞ্ছিত হতে হয়েছিল, এটা তো তার কালো চামড়ার নিচে একটা প্রবল ক্ষত সৃষ্টি করেছিল মনের মধ্যে। এছাড়াও দেখো, হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারোর গায়েই ঠেকলো না, এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। লাঠির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশেই যায়। তাহলে এটাই কারণ যে রামদাসকে সহজে এই ঘটনা ব্যক্ত করতে না পারার। যে যখন সেই হিন্দুস্তানি ছোকরা বা সেই স্টেশনে যে সাহেব স্টেশন মাস্টার যেভাবে দুর্ব্যবহার করেছিলেন, তা সেই ঘটনার সাক্ষী সেখানে অনেক হিন্দুস্তানি লোক হিসেবে ছিলেন। কিন্তু অপূর্বর যে এই অপমান, সেটা কোনোভাবেই তাদের গায়ে লাগেনি। তারা এই ধরনের অপমান, লাঞ্ছনা, নির্যাতন দেখতে দেখতে যেন নিজেদেরকে অভ্যস্ত করে তুলেছে। এবং অপূর্বর লাথির চোটে যে তার হাড় পাঁজরা ভেঙে যায়নি, এইটাতেই যেন তারা, সেই সমস্ত হিন্দুস্তানিরা, সেই সমস্ত ভারতবাসীরা খুব খুশি ছিলেন যে কোনোভাবেই তার শারীরিক কোনো ক্ষতি হয়নি। তার যে আত্মসম্মানে ঘা লাগলো, বা তার নিজের দেশেই যে তাকে এভাবে লাঞ্ছিত হতে হলো, এ বোধ কিন্তু ভারতবাসীদের মধ্যে যেন জাগ্রত হয়নি। তাই এই ঘটনাটা যখনই অপূর্বর মনের মধ্যে জাগে, তখনই দুঃখে লজ্জায় ঘৃণায় তিনি যেন নিজেই মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা প্রকাশ করেন। তাই রামদাসের কাছে সহজে তা ব্যক্ত করতে পারেননি। তাহলে উত্তরটা বোঝা গেল 28 নম্বরের দ্বিতীয় অংশের প্রশ্নের উত্তর। তারপরে দেখো, রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। আজকে তোমাদের 29 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে এই লাইন ধরে, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। তাহলে কার কেন এরূপ অবস্থা হয়েছিল? রামদাসের কথা বলা হচ্ছে। কেন না, ওই স্টেশনে ফিরিঙ্গি ছোকরার হাতে হেনস্থা হওয়া এবং স্টেশন মাস্টারের কাছেও লাঞ্ছিত হওয়া, এই ঘটনা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুস্তানিদের উপস্থিতি সত্ত্বেও তাদের কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ না থাকায়, তাদের মধ্যে কোনো রকমের অপমানের অনুভূত না হওয়ায়, অপূর্বর মনের মধ্যে যে ক্ষোভ, যন্ত্রণা, লাঞ্ছনা, নিজের যে আত্মগ্লানি অনুভূত হয়, এটা শোনার পরেই কিন্তু এখানে আমরা রামদাসের মধ্যেই অনুভূতি বা এই বহিঃপ্রকাশ লক্ষ্য করি। তাহলে 29 নম্বরের প্রশ্নের উত্তরও কমপ্লিট হলো। এরপর দেখো, সম্মুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। আসলে আমরা এটা বুঝতেই পারছি, রামদাসের মধ্যেও এমন একটা ক্ষোভ, যন্ত্রণা অনুভূত হচ্ছে যে বন্ধুর কাছে সেটা আর ব্যক্ত করার মতো, ভাষায় ব্যক্ত করার মতো অবস্থায় অপূর্ব কাছে রামদাস ছিলেন না, যে কারণে তিনি তাকে কিছুটা আশ্বস্ত করে, কিছুটা সান্ত্বনা জানিয়ে নিজের কক্ষে চলে গেলেন। আচ্ছা, এরপরে আজকে তোমাদের আর বড় প্রশ্ন দিইনি, কিন্তু এর পরের প্যারাটাতে একটা ছোট প্রশ্ন রয়েছে। দেখো, সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা এবং এদিকে প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। তাহলে কোন কোন অফিসে গোলযোগ ঘটার কথা এখানে
অপূর্বর কাছে তার বড় সাহেব তুলে ধরেছিলেন। 1 নাম্বার মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে থাকতে পারে। তারপরে দেখো, আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমি এই প্রশ্নটা দিনই এই লাইন ধরে, ধরো এই লাইন ধরে একটা 3 নাম্বারের প্রশ্ন হতে পারে যে কে কার কাছে কি সব ঘুরে দেখে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। খুবই একটা সাধারণ লাইন, সাধারণ উত্তর, এর মধ্যে যে খুব সেরকম মানে গুরুগম্ভীর বিষয় কিছু রয়েছে তা নয়, খুবই সাধারণ লাইন। অনেক সময় খুব সাধারণ লাইন ধরে প্রশ্ন থাকলেও তোমরা লাইনটা কোথায় রয়েছে হয়তো ঠিক বুঝে উঠতে পারো না। তাই টেক্সট পড়ার সময় খুব সচেতন হয়ে টেক্সটটা পড়তে হবে। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার, যেমন এই লাইনটা বললাম তেমনি তারপরের লাইনটাও, যে আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার। কার অবর্তমানে কার ওপরে সমস্ত ভার গিয়ে ন্যস্ত হবে বলে এখানে বক্তা বুঝিয়েছেন। তা এখানে তাকে কি করতে বলা হচ্ছে, এরকম যদি 3 নাম্বারের প্রশ্ন থাকে তাহলে এই প্যারাটার মধ্যেই কিন্তু তোমরা তার উত্তর পাবে। একটা পরিচয় থাকা চাই, সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, অর্থাৎ এখানে অপূর্বকে তার কর্মক্ষেত্রে বড় সাহেব ভামই যাওয়ার নির্দেশ দিচ্ছেন। ঠিক আছে, আজকে আমরা এতটা পর্যন্ত টেক্সট পোর্শন পড়লাম এবং সেই সঙ্গে আমরা প্রায় খান 6 প্রশ্নের উত্তর সহ আলোচনা করলাম। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো উত্তর সহ তৈরি করো। আজকে তাহলে এতটাই থাক।